হ্যালো আমার নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের প্রথম কবিতা এবং একটা খুব সহজ কবিতা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি। দেখো, এই কবিতাটার মূল বিষয়বস্তু বা মূল পাঠে প্রবেশ করার আগে আমাদের জেনে নিতে হবে এর সাথে এক পৌরাণিক কাহিনীর কথা। সেই পৌরাণিক কাহিনীটি হলো চণ্ডীমঙ্গল কাব্যের কিছুটা অংশ। কারণ এই কবিতাটির উৎস হলো চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ড। ঠিক আছে, তো দেখো, মধ্যযুগে মঙ্গল কাব্যে খুব আমাদের বিখ্যাত এবং মঙ্গল কাব্যের একজন বিখ্যাত কবি হলেন কবি মুকুন্দ চক্রবর্তী। তো সেই মঙ্গল কাব্য সম্পর্কে আমরা এবার কিছু কথা জেনে নিই। মঙ্গল কাব্য বলতে চণ্ডীমঙ্গল, মনসামঙ্গল এই কাব্যগুলিকে বোঝায়। চণ্ডীমঙ্গল কাব্যে দেবী চণ্ডীর বিভিন্ন কাহিনী বর্ণিত আছে এবং মনসামঙ্গল কাব্যে দেবী মনসার বিভিন্ন কাহিনী বর্ণিত আছে। তো এই কবিতাটি যেহেতু চণ্ডীমঙ্গল কাব্যের অন্তর্গত, এখানে দেবী চণ্ডীর কাহিনী আমরা পাব। দেবী চণ্ডী, পৌরাণিক মতে দেবী চণ্ডী গুজরাট রাজ্যের সূচনা করেছিলেন। সেই গুজরাট রাজ্যের পত্তন করতে সেখানে নায়ক, কারণ চণ্ডীমঙ্গল কাব্যের নায়ক হলেন কালকেতু। সেই কোনো রাজ্য পত্তন হলেই হয় না, সেই রাজ্যের জনসমাবেশও প্রয়োজন। তাই তখন দেবী চণ্ডী গুজরাট রাজ্যের পত্তনে জনসমাবেশ আনতে পার্শ্ববর্তী রাজ্য কলিঙ্গ দেশে এক ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় ঘটায়। সেই প্রাকৃতিক বিপর্যয়ের কথা আমরা এই কবিতায় পড়ব, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায়। এবার চলো আমরা এই কবিতার মূল বিষয়বস্তু সম্পর্কে অবগত হই। দেখো, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, কবি মুকুন্দ চক্রবর্তী। তাহলে কয়েকটা কথা মনে রেখো। চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের অন্তর্গত এই কবিতাটির উৎস। দেখো, মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। অর্থাৎ চারিদিকে এতটাই ঘন মেঘ করে এসেছে, চারিদিক যেন পুরো অন্ধকার হয়ে গেছে। কেউ কারোর আপনার মানে নিজের অঙ্গই দেখতে পাচ্ছে না। অর্থাৎ একে অপরকে তো দেখা যাচ্ছেই না, নিজেকেই যেন সেখানে দেখা যাচ্ছে না। এতটাই ভয়ঙ্করভাবে সেই জায়গা, সেই স্থান মেঘে অন্ধকার করে গেছে সেই কলিঙ্গ নগরী। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। ঈশান মানে কি? উত্তর পূর্ব কোণ। তাহলে কোন দিকে মেঘ উঠেছে? উত্তর পূর্ব দিকে ঈশানে মেঘ উঠেছে সঘনে চিকুর। চিকুর কথার আক্ষরিক অর্থ কেশ, কিন্তু এখানে চিকুর শব্দটি ব্যবহৃত হয়েছে বিদ্যুৎ অর্থ বোঝাতে। উত্তর পূর্ব কোণে ঘন মেঘ উঠেছে এবং তার সাথে ঘন ঘন বিদ্যুতের ঝলকানিও দেখা যাচ্ছে। উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর, এবং উত্তর আকাশে, পবনে মানে আকাশে, দূর দূর করে মেঘ ডাকছে। নিমিষেকে জোরে মেঘ গগনমণ্ডল। অর্থাৎ নিমেষের মধ্যে, মুহূর্তের মধ্যে চারিদিক আকাশ বাতাসে মেঘে যেন ছেয়ে গেল। চারি মেঘে বরিশে মুষল ধারে জল। এখানে চারি মেঘ বলতে সেই পৌরাণিক কাহিনী অনুযায়ী আমাদের চারটি মেঘের নামও জানতে হবে। সংবর্ত, আবর্ত, পুষ্কর আর দ্রোণ। এই ছিল চারি মেঘের নাম। এগুলো কিন্তু সবই ওই কাব্যের বিষয়বস্তু অনুযায়ী। সেই চারি মেঘ মুষলধারে জলবর্ষণ করছে, অর্থাৎ
অতিবর্ষণ যাকে আমরা বলতে পারি। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, অর্থাৎ এত জোরালো শব্দের সাথে মেঘ ডাকছে যেন মনে হচ্ছে কলিঙ্গ নগর তখন উড়ে যাবে, অর্থাৎ কলিঙ্গ নগর যেন ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ এক প্রবল ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছে কলিঙ্গ নগরীতে দেবী চণ্ডীর জন্য। তারপর দেখো, প্রলয় গনিয়া ভাবে প্রজা বিষাদ, হুর হুর দূর দূর বহে ঘন ঝড়, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। অর্থাৎ প্রলয় অর্থাৎ ধ্বংস আসছে, ধ্বংস হবে, এই ভেবে ভয়ে প্রজারা বিষাদ অর্থাৎ বিষণ্ণ হয়ে, ভয় পেয়ে তারা দুঃখে বিষণ্ণ হয়ে তারা তাদের ঘর বাড়ি সমস্ত কিছু ছেড়ে দিচ্ছে এবং হুড় হুড় দূর দূর করে অর্থাৎ প্রচণ্ড প্রবল জোরে ঝোড়ো বাতাস বইছে। বিপাকে ভবন ছাড়ি, ভবন মানে বাড়িঘর, প্রজা দিল রড়, রড় মানে দৌড়, অর্থাৎ যে যেখানে পারছে প্রাণ ভয়ে দৌড়ে চলে যাচ্ছে। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত, চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ, সঘনে চিকুর পড়ে ব্যঙ্গ তরকাবাজ। এখানে দেখো ধুলে আচ্ছাদিত মানে হরিত যে শব্দটি আছে, হরিত শব্দের অর্থ হলো সবুজ, অর্থাৎ চারিদিকের যে সবুজ শস্যক্ষেত্র সেগুলো সবই ধুলোয় আচ্ছাদিত হয়ে গেছে। এবং চারি মেঘে অর্থাৎ এখানে ওই যে চারি মেঘ, সেই চারি মেঘের মাধ্যমে যেন 8টি হাতি, অষ্টগজরাজ, গজ মানে হাতি, তারা সুরে করে তারা জলবর্ষণ করছে এবং ঘন ঘন বিদ্যুৎ পড়ছে। কীরকম? কবির ভাষায় ব্যঙ্গ তরকাবাজ, ব্যঙ্গ মানে ব্যাং, অর্থাৎ ব্যাং যেমন লাফিয়ে লাফিয়ে যায় ঠিক সেই রকম প্রবল শব্দের সাথে বজ্রপাত হচ্ছে কলিঙ্গ দেশে। তারপর দেখো, করিকর সমান বরিশে জলধারা, জলে মহি একাকার পথ হইল হারা। অর্থাৎ এখানে হাতিরা সমানভাবে জলধারা বর্ষণ করছে। মহি, মহি কথার অর্থ অ্যাকচুয়ালি মহাদেশ, কিন্তু এখানে মহি বলতে আমরা এখানে কলিঙ্গ নগরকেই বুঝব। জলে সমগ্র কলিঙ্গ দেশ জলে ডুবে গেছে, সেখানে পথও খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, কারো কথা শুনিতে না পায় কোনো জন। এতই মেঘের গর্জন যে কেউ কারোর কথা শুনতে পাচ্ছে না। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, কলিঙ্গে সঙরে সকল লোক যে জৈমিনী। অর্থাৎ সেখানে সন্ধ্যা দিবস মানে দিন, রজনী মানে রাত্রি, অর্থাৎ সেখানে দিন রাত্রি সন্ধ্যা কোনো কিছুই বোঝা যাচ্ছে না। এবং কলিঙ্গবাসী সঙরে মানে স্মরণ করছে ঋষি জৈমিনীকে। জৈমিনী হলেন পৌরাণিক কাহিনী অনুযায়ী ঋষি জৈমিনীকে স্মরণ করলে বজ্রপাত বন্ধ হয়ে যেত, তাই কলিঙ্গবাসী ওই ভয়ঙ্কর বজ্রপাত থেকে রক্ষা পেতে ঋষি জৈমিনীকে স্মরণ করছেন। হুর হুর দূর দূর শুনি ঝনঝন, না পায় দেখিতে কেহ রবির কিরণ। অর্থাৎ চারিদিকে শুধু হুর হুর দূর দূর, অর্থাৎ যেন প্রবল ঝড়ের আওয়াজ শোনা যাচ্ছে, সূর্যের আলো কেউই দেখতে পাচ্ছে না, রবি মানে সূর্য। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। অর্থাৎ গর্ত ছেড়ে দিয়ে সাপেরা তারা জলে ভেসে বেড়াচ্ছে, ভুজঙ্গ কথার অর্থ হলো সাপ। নাহি জানি কলিঙ্গ জলস্তর কলিঙ্গ মণ্ডলে। অর্থাৎ কলিঙ্গ দেশে কোথায় জলভাগ কোথায় স্থলভাগ কোনো কিছুই বোঝা যাচ্ছে না। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। নিরবধি অর্থাৎ ন্যায় অবধি, অর্থাৎ একটানা 7 দিন নিরন্তর, অর্থাৎ পুরো একটানা বৃষ্টি হয়ে সমস্ত কিছু শস্য ভিজে গেছে, হেজ্জা মানে ভিজে যাওয়া। মেঝাতে পড়ে শিল বিদারিয়া চাল, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল।
মেঝেতে পড়ে আছে কি শিলাখণ্ড, সেই শিলাখণ্ডগুলোকে কবি কিসের সাথে উপমিত করেছে? ভাদ্র মাসে ঠিক যেমন তাল পড়ে, ঠিক সেই রকম বড় বড় শিলাখণ্ড পড়ে চাল ভেদ করে, অর্থাৎ তখন মানুষের কুটির ভেদ করে সেই শিলাখণ্ড মেঝেতে পড়েছে। চণ্ডীর আদেশ পান বীর হনুমান, মঠ অট্টালিকা ভাঙ্গি করে খান খান। দেবী চণ্ডীর আদেশে বীর হনুমান মঠ অট্টালিকা ভেঙে সমস্ত কিছু তছনছ করে ধ্বংস করে দিচ্ছে। তাহলে এই যে দেবী চণ্ডীর কথা এখানে এলো, আশা করছি তোমরা বুঝতে পারছো এটি কেন দেবী চণ্ডীর কথা এখানে এলো, কারণ এই পুরো কবিতাটাই চণ্ডীমঙ্গল কাব্যের অন্তর্গত। চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, উঠে পড়ে ঘরগুলো করে দলমল। এবং চারিদিকে পর্বতের সমান বিশাল সমুদ্রের ঢেউ ঢেউ সমস্ত কিছু যেন ভাসিয়ে নিয়ে চলে যাবে, এবং ঘরগুলো যেন সব কিছু একদম জলের স্রোতে ভেসে যাবে। এতটাই ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় বা দুর্যোগ সৃষ্টি হয়েছে কলিঙ্গ দেশে। চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ, অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। অর্থাৎ দেবী চণ্ডীর আদেশে নদ নদীগণও, অর্থাৎ নদ নদীরাও যেন প্রবল বেগে প্রবাহিত হচ্ছে, গোটা কলিঙ্গ দেশ যেন জলের তলায়। অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। শ্রী কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী তার এই ছদ্মনামটি ব্যবহার করেছেন এই কবিতায়। আর অম্বিকা মঙ্গল দেবী চণ্ডীর অপর নাম অম্বিকা, তাই চণ্ডীমঙ্গল কাব্যকে অম্বিকা মঙ্গলও বলা হয়। তাই শ্রী কবি কঙ্কন অর্থাৎ কবি মুকুন্দ চক্রবর্তী এই ঘটনায় তুলে ধরেছেন তার অম্বিকা মঙ্গল বা চণ্ডীমঙ্গল কাব্যে। তো এই গেল কবিতার বিষয়বস্তু। তোমরা যদি কবিতার বিষয়বস্তুগুলো বুঝে পড়ো, তাহলে কিন্তু আর বেশি যে কোনো প্রশ্নই কবিতা থেকে দিক তোমরা পরীক্ষায় সহজেই লিখে আসতে পারবে। তো শুধু কবিতার বিষয়বস্তুটি বুঝতে হবে ভালো করে, এবং উত্তর লেখার কায়দাগুলো জানতে হবে, তাহলেই আর অনেক নোট বা মুখস্থ করে মনে রাখার চাপটা নিতে হবে না। তো আশা করছি তোমরা কবিতার বিষয়বস্তুটি বুঝতে পেরেছো। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো এবং আমার চ্যানেলটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।